আমরা লাশটি পাই নাই, আমরা শুধু দেখছি যে এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে, বাট কোনো লাশ পাওয়া যায় নাই। গাড়ি থেকে নেমে ঝাঁপ দিয়েছে না, গাড়ি থেকে নেমে সে ব্যক্তি রেখেছে, তার মোবাইলটি রেখেছে, এরপরে সে 1 থেকে 1.5 মিনিট, এটা হচ্ছে না ঘটনার দিন সকাল 6:45-এ। এই ঘটনার পরে আসলে মুন্সিগঞ্জ এবং তার আশপাশের যে জেলাগুলো রয়েছে ওই সকল এলাকায় কি কোনো অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া গিয়েছে? সকল থানায় আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি যে কোথাও যদি এরকম অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় তারা যাতে আমাদেরকে জানায়। এখন পর্যন্ত কোনো থানা আমাদেরকে জানায় নাই। হ্যাঁ, এটা তো তদন্তের অংশ, এই মুহূর্তে এটা দেওয়া যাবে না। তার মানে আপনারা কি ধারণা করতেছেন যে সে মারা গেছে ঝাঁপ দিয়ে এরকম? আমরা এখনো কিছুই ধারণা করতেছি না, যেহেতু এটা তদন্তের পর্যায়ে। আমরা ভিডিওটি বাদীকে এবং বাদীর আত্মীয় স্বজনকে দেখিয়েছি, অর্থাৎ শারমিন যে মারা গেছে তার বাবা, তার 2 ভাই এবং তার অন্যান্য আত্মীয় স্বজন, প্রায় 8-10 জনকে আমরা দেখিয়েছি, তারা এটা ধারণা করেছে। একইভাবে ফোরকানের যে ভাই জব্বার এবং ওইখানকার একজন মেম্বার সহ আরও কয়েকজনকে আমরা দেখিয়েছি, তারা ধারণা করেছে, কিন্তু কেউই কনফার্ম করতে পারে নাই, যেহেতু তার মুখটা দেখা যাচ্ছে না। আরেকটা জিনিস, আমাদের এই পেজে লেখা আছে যে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছে এবং রেডের ওখানে কিছু একটা রেখেছে। হ্যাঁ, সেটা আমি বললাম যে সে ব্যাগটি রেখেছে, মোবাইলটি রেখেছে এবং 1.5 থেকে 2 মিনিট সে ওখানে অপেক্ষা করছে। ওটা অলরেডি আমি বলেছি। এটা যদি একটু পরিষ্কার করতেন যে সে আসলে গাড়ি থেকে কিভাবে গিয়েছে এবং পদ্মা সেতুতে গাড়িটা কোথায় রেখে সে কত দূর গিয়ে পড়েছে, এটা যদি গাড়িটা কোথা থেকে ভাড়া নিয়েছে? সে গাড়ির ভাড়া নিয়েছে ঢাকা থেকে, পল্টন। এর মধ্যে মোবাইল ছিল এবং জামা কাপড় ছিল। এটা প্রশ্ন শেষ করে মোবাইল না, মোবাইল এবং জামা কাপড় ছিল না, ব্যাগটি রেখেছে এবং মোবাইলটি রেখেছে। পাওয়া গেছে? মোবাইল তো না, ব্যাগটি তো পাওয়া যায় নাই, মোবাইলটি পাওয়া গেছে। মোবাইলটা যে নিয়ে গেছে বাসের একজন হেল্পার, সে বাস থেকে দেখছে, দেখার পরে বাস থামে সে নিয়ে গেছে। না, এখানে বিষয়টা পরিষ্কার না, একটু যদি বলতেন যে সে আসলে কোন গাড়ি দিয়ে গিয়েছিল, সেই গাড়িটাও তো আপনারা শনাক্ত করেছেন, মানে হিস্ট্রিটা যদি একটু বলতেন। আচ্ছা, কয়টার সময় ঘটনা ঘটেছে? গাড়িটি সে সকালে পল্টন থেকে ভাড়া করে রেন্টে কার থেকে, এরপরে সে গিয়ে পদ্মা সেতু, আমরা ভিডিও ফুটেজে যেটা দেখতেছি, সে গাড়িটি দাঁড় করিয়েছে এবং সে নেমে গেছে, পরে সে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি চলে গেছে। মোবাইলটা কি উদ্ধার আছে আপনাদের? হ্যাঁ, মোবাইল উদ্ধার আছে। আরেকটা বিষয় ক্লিয়ার হলো না, সেটা হচ্ছে যে সে তো কাপাসিয়া হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু আপনারা বলতেছেন পল্টন থেকে কাপাসিয়া থেকে কিভাবে সে পল্টনে গেছে? সেটা আমরা পাই নাই, সেটা সে করে সে নিজের মতো চলে গেছে। সেটা প্রাইভেট তো পাননি এখন। এটা তো আমরা জানি না, এটা তো ও। হ্যাঁ, ড্রাইভারকে কি আমরা হ্যাঁ, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছি। মানে সে কিভাবে মানে সে ড্রাইভারকে বলেছে যে সে ড্রাইভারকে এই জুবায়ের, সে ড্রাইভার তার এক আত্মীয় মারা গেছে, সে যাবে এটা বলে সে গাড়ি ভাড়া নিয়েছে। এখানে আরেকটা বিষয়, যে ড্রাইভারকে কি তার ছবিটা নিশ্চিত করতে পেরেছেন কিনা? না, এটা নিশ্চিত করতে পারে না। আচ্ছা, আমরা জানি ঢাকা থেকে যদি গাড়ি ভাড়া নেয় তো তার ভোটার আইডি কার্ড এবং কিছু শনাক্ত কিছু পরিচয় লাগে স্যার, তাহলে সহজে ওরা বাইরে যায় না, ঢাকার বাইরে। এরকম কোনো কিছু ভাড়া নিচ্ছে এরকম কিছু পাই না। মানে কি হয়েছিল, কি হলো? আর পদ্মা সেতুতে কি আমার কোনো ইয়ে নাই? শিওর কি না? এটা তো ফোরকান, এটা শিওর কি? এটা সরি, আবার বলেন। শুনেন না, বলতে তো না, এটা আমরা শিওর না, আমরা শিওর না। হ্যাঁ, এটা শিওর। যে আমরা আমাদের ঘটনার পরপরই 3টি টিম বাইরে অভিযানে নামে। আমার ডিবি টিমটি যায় গোপালগঞ্জে এবং আমার থানার যে জেলা পুলিশের টিমটি আয়োর নেতৃত্বে সেটি চলে যায় আপনার বেনাপোলে, যে সে যাতে বাইরে পালিয়ে যেতে না পারে ওইখান থেকে। আর মোবাইলটা তো আমরা ট্র্যাক করতেই ছিলাম। এই মোবাইলটা আমরা উদ্ধার করি মেহেরপুর থেকে, একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে যখন আমরা জিজ্ঞাসা করি, সে তখন জানায় যে এটা আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমার টিম পদ্মা সেতুতে আসে এবং ওইখানে পদ্মা সেতুর যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা সেগুলো নিয়ে বসি। এইটা চেক করে তখন আমরা দেখতে পাই যে একটি প্রাইভেট কার থেকে একজন ব্যক্তি নামার পরে তার হাতের ব্যাগটি রাখছে ওই ফুটপাতের উপরে এবং তার মোবাইলটি রাখছে। 1.5 থেকে 2 মিনিট সে ওইখানে অপেক্ষা করার পরে সে রেলিংয়ের উপরে ওঠে এবং নদীতে ঝাঁপ দেয়। আমরা এই পর্যন্ত পেয়েছি। পরবর্তীতে এই ফুটেজটি আমরা নিহত মানে ডিসি শারমিন, তার বাবা অর্থাৎ মামলার বাদী এবং বাদীর 2 ছেলে এবং তার আত্মীয় স্বজন 8 থেকে 10 জন, তাদেরকে আমরা এটি দেখানোর পরে বলি যে এই ব্যক্তি ফোরকান কিনা।
তো তারা বলে যে তার মতো মনে হচ্ছে, বাট আমরা শিওর না। পোশাক দেখে কি নিশ্চিত করা যায়? পোশাক দেখেও তারা করতে পারে না, তারা ধারণা করতেছে, বাট শিওর না। এরপরে আমরা ফোরকানের ভাই জব্বারকে আমরা জিজ্ঞাসা করি এবং মেম্বারকে জিজ্ঞেস করি, ওইখানকার লোকাল মেম্বার এবং আরও অনেককে জিজ্ঞেস করি। তারাও বলে যে আমরা ধারণা করতেছি, বাট আমরা শিওর না। এখন আমরা দেখতেছি যে এই মোবাইলটি ফোরকানের, এটা নিশ্চিত, এবং এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপ দিয়েছে, এটিও নিশ্চিত। আমরা সকল থানায় মেসেজ দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো লাশ না পাবো, মানে যতক্ষণ পর্যন্ত লাশ পেয়ে ডিএনএ টেস্ট না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এই ব্যক্তিই ফোরকান। বাট আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের টিম এখনও আছে, যতক্ষণ পর্যন্ত যেটা যেভাবেই হোক ফোরকানকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের কাছে যে ফোরকানের ছবি আছে, আমরা যদি ওই ছবিটা প্রাইভেট কার ড্রাইভারকে দেখাই যে এই লোক জানি করছে কি, অলরেডি আমরা দেখিয়েছি, ছবি আমাদের কাছেও আছে, কিন্তু সে তো অল্প সময়ের জন্য দেখছে, সে ওইভাবে কনফার্ম করতে পারে না। না 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 না, সে আটক থাকবে, সে তো গাড়ির হেল্পার না। এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাই না। আমরা সকল থানায় দিয়েছি, এই মেসেজ দিয়েছি, তাদের কাছ থেকে আমরা কোনো পাই না। ধন্যবাদ আপনাদের। 12 তারিখে কোনো লাশ উদ্ধারের তথ্য কি পেয়েছেন কিনা একটা, আরেকটা বিষয় হচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত যে ফোরকানের নাম আসতেছে, আপনারা কি এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্বিতীয় কোনো ব্যক্তির তথ্য পেয়েছেন কিনা, বা উনি ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত ফোরকানের নামটাই শুনতেছি এবং আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে বা যে কোনো দিয়েই আমরা ফোরকানকেই পাচ্ছি। আমরা দ্বিতীয় কোনো এখন পর্যন্ত আমাদের তদন্তে নেই, যদিও এটা তদন্তের বিষয়, এখন এগুলো বলাটা ঠিক হবে না, বাট তদন্ত শেষেই আমরা বলতে পারবো। ফোরকানের সাথে যে একজন ড্রাইভার ছিলেন, তিনি কি আসলে তার পুরো পরিচিত ছিল কিনা নাকি? না না না, পরিচিত না, সে রেন্টে কার থেকে ভাড়া করেছে। জি ধন্যবাদ, থ্যাংক ইউ।